হয়েছে, ড্রামা বন্ধ কর। আমি কেন বলছি সেটা শুধু আমিই জানি। কেন বলছিস? যতই উন্নত চিকিৎসা হোক না কেন, মায়ের কাছাকাছি সবসময় আমাকে থাকতে হবে রে। তাহলে বিদেশের বাড়িতে তোকে আমি কার কাছে রেখে যাব বল? তার উপর কৃতিক ভাইয়া মানুষটা সুবিধার না। অরু মৃদু হেসে অনুকে আশ্বাস দিয়ে বলে, আমি কি আর ছোট আছি রে আপা? আমি ঠিক সব পরিস্থিতি ম্যানেজ করে নিব, তুই দেখিস। তাছাড়া এতগুলো বছর পর তিনি নিশ্চয় আগের মতো নেই। হতে পারে এতদিনে বিয়ের শাদী করে আমাদের জন্য বিদেশিনী ভাবি রেডি করে রেখেছে। অনু অরুকে জড়িয়ে ধরে, ওর গালে আলতো করে চুমু খেয়ে বলে, সরি সোনা, জানিস আমার অনেক খুশি লেগেছিল যখন মেলগুলো দেখেছিলাম, কিন্তু রাগটা তখনই হয় যখন ভাবলাম এই মেল এক সপ্তাহ পর পেলে আমাদের টিকিট ক্যান্সেল হয়ে যেত, আমাদের মাকে আরও ভুগতে হতো। অরু মুখ কালো করে মাথা নুইয়ে বলে, তুই না আপা, আমি সরি। আমি তো খামখেয়ালি করে কিছু চেক করতাম না। আমাকে ক্ষমা করে দে প্লিজ। হ্যাঁ দেব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? এখন এই মুহূর্তে আমার সাথে মার্কেটে যাবি, অনেক প্রয়োজনীয় শপিং করতে হবে। এই সপ্তাহে ফ্লাইট। অরু নিজের হাতের বাঁধন শক্ত করে অনুর গলা জড়িয়ে ধরে খিলখিলে হেসে উঠে বলে, আপা, আই লাভ ইউ। আই লাভ শপিং। কতদিন নতুন জিনিসের গন্ধ পাই না। তারপর আনমনি বলে, এবার আমি নিখিল ভাইকে ঠিক খুঁজে বের করব। আজ রোববার, প্রতিদিনের মতো আজ পরন্ত বিকেলে তির্যক সূর্য কিরণ হানা দিয়েছে। খোলা আগিনার ন্যায় মহলের বিস্তার ছাদ জুড়ে বসন্তের দক্ষিণা বাতাসে পতপত করে উঠছে রশিতে শুকোতে দেওয়া সারি সারি জামা কাপড়। সেগুলোতেই নিতে এসেছে ওরও। তবে ছাদে পা রাখতে মনটা কেমন উদাসীন হয়ে গেল ওর। পায়ে পায়ে এগিয়ে গিয়ে বসে পড়লো শ্যাওলা পড়া চ্যাপ্টা রেলিংয়ের ওপর। বসার দোন হাঁটু অবধি খোলা চুলগুলো ধুলো ময়লা জমা মেঝেতে গিয়ে ঠেকলো। গোধূলি বেলার মেঘ ভেজা বাতাসের তালে তালে হাঁপড়ে একটা চাপা নিঃশ্বাস বেরিয়ে এলো ওর বুক ছিঁড়ে। আজমিরি শেখ ইতিমধ্যেই এমার্জেন্সি ফ্লাইটে তুলে দিয়ে এসেছে ওরা দুপন। ওদের ফ্লাইট রাতে, আর কয়েক মুহূর্ত মাত্র। তারপরে এই মহল বাগান বিলাসে ঘেরা বিশাল বাড়ি, বাড়ির পেছনের সুপারি বাগান, সামনের বিশাল গেট, সবকিছুর মানবশূন্য হয়ে পড়বে। প্রিয় ক্যাম্পাস, প্রিয় বান্ধবী, আর সবচেয়ে প্রিয় নিখিল ভাই। সবাইকে ছেড়ে বহুদূরে পাড়ি জমাবে ওরু। অচেনা দেশে সব অচেনা মানুষের ভিড়ে সাদামাটা বাঙালি ওরুর জন্য কি অপেক্ষা করছে কে জানে। কেবল ভরসা একটাই, মায়ের সুস্থতা আর মন গহিনী অযাচিত এক অদম্য ইচ্ছা নিখিল ভাইকে খুঁজে বের করা। ওরু জানে কাজটা এতটাও সহজ নয়, তবে ও চেষ্টা করবে। পৃথিবীটা তো গোলাকার, তার উপর একই দেশে থাকবে ওরা। ইন্টারনেটের যুগে অতটাও কষ্ট হবে না ব্যাপারটা ভাবতেই মুখে এক চিলতে হাসি ফুটে উঠল ওরুর। আমি আমি আসছি নিখিল ভাই, ঠিক খুঁজে বের করে নিব আপনাকে। অরুর দিবা স্বপ্নতে টান পড়ে নিচ থেকে অরুর বাজ খাই আওয়াজে। কি রে অরু, হাওয়া হয়ে গেলি নাকি? নিচের নাম, নয়তো আমি ব্যাগ গুছিয়ে এয়ারপোর্টে চললাম। টাইম ফ্লাইস, ইয়েস ইট ইজ। এই যেমন 24 ঘন্টা আগেও অরু পুরান ঢাকার নাম করা বাড়ি কৃতিকুঞ্জের ছাদের কোণে দাঁড়িয়ে ঝিরিঝিরি হাওয়া খাচ্ছিল, আর এখন এই মুহূর্তে মোটা পশমি লেদার জ্যাকেট পরে হু হু বাতাসে থরথর করে শীতে কাঁপছে। এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠে কাঁপাকাঁপি একটু কমেছে যৌবনের, তবে লম্বা জার্নিতে বড্ড কাহিল হয়ে গিয়েছে শরীরটা। অরুর চেয়েও অরুর অবস্থা বেগতিক, কারণ পুরো ফ্লাইটে কিছু খেতেই পারেনি। অরুর যে মারাত্মক রকমের ফ্লাইট ফোবিয়া আছে সেটা এই প্রথমবারই জানলো অনু। ভাগ্যিস কোম্পানি থেকে গাড়ি পাঠিয়ে ওদেরকে পিক করা হয়েছে, নয়তো এই অচেনা শহরে অরুকে নিয়ে নির্ঘাত বিপদে পড়তে হতো অনুর। অনু অরুকে নিয়ে দুশ্চিন্তা করলেও অরুর মনে কোনো অন্য কিছু চলছিল। ও ভাবছে তিথি আর নীলিমার কথা। সেদিন অযাচিত কিছু কথা মুখ ফুটে বলে দেবার পর আর মুখোমুখি হয়নি ওদের। নিজের আত্মগ্লানি ওকে আটকে রেখেছিল। যাদের সামনে সবসময় নিজের নির্ভীক ব্যক্তিত্বটা ধারণ করে এসেছে তারাই কিনা ওকে নিজু চোখে দেখবে, ফ্রড ভাববে। এসব ভাবতে লজ্জায় চোখ মুখ বুজে আসে ওর। জের ধরে এতদূর চলে এসেছে, তবুও নিজের বান্ধবীদের একটাবার জানানি পর্যন্ত। বরং ওরও মনে হচ্ছিল দেশ ছেড়ে চলে গেলেই ভালো হবে। তিথি আর নীলিমার মুখোমুখি হতে হবে না, আর ও বেঁচে যাবে। সান ফ্রান্সিসকো শহরে পরিবেশ
ছাড়িয়ে আরো প্রায় ঘন্টাখানেক গাড়ি চললো। নির্জন হাইওয়ে, রাস্তার মাঝে মধ্যে দু একটা প্রাইভেট কার ছাড়া আর কিছুই চোখে পড়লো না ওদের। কিছু দূর পর পর রাস্তার কোল ঘেঁষে দু একটা ওয়ালমার্ট আর ম্যাকডোনাল্ডস এর ক্যাফেটেরিয়া দেখা গেল, তবে সেগুলো জনমানব শূন্য। এছাড়া দু পাশের রাস্তা যা যা চোখে পড়ে তা হলো উঁচু উঁচু পাহাড় আর সারি সারি ওল্ড মেল্ড। তবে চারিদিকের পরিবেশ প্রাণ জুড়িয়ে দেবার মতোই সুন্দর। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তাগুলো পরিষ্কার তকতকে দেখে মনে হচ্ছে আছে পিচঢালা হয়েছে এতে। অথচ বাংলাদেশ হলে মানুষের গিজগিজ আর ময়লা আবর্জনার রাস্তা মুখখানা পর্যন্ত দেখার উপায় নেই। যেতে যেতে অরু বোধ করল এদেশের মানুষ যতটা শৌখিন ঠিক ততটাই পরিশ্রমী। আসলে এখানে অরুর কোনো দোষ নেই। প্রথম পরিচিতিতে মানুষের ভালো দিকগুলোই বেশি নজরে আসে। অপেক্ষার অবসান ঘটিয়ে একটা ছোট মোটো ডুপ্লেক্স বাড়ির সামনে গিয়ে থামলো গাড়িটা। এতক্ষণ সবকিছু ঠিকঠাক লাগলেও হুট করে নার্ভাস লাগতে শুরু করেছে অরুর। হাত পা গুলো যেন অবশ্যই এসেছে, সেই সাথে বমি বমি ভাব। মনে হচ্ছে কিছু একটা গলা আটকেই আছে। কিছুক্ষণ বাড়িটার দিকে তাকে কাটিয়েও দিল। ততক্ষণে অনু নেমে পাশ থেকে বারবার তাড়া দিচ্ছে। কি হলো? নাম, তোকে রেখে আমি হসপিটালে যাব, ইমার্জেন্সি কল এসেছে। গাড়ির সাউন্ড প্রুফ কাজ গলিয়ে সেই কথা অরুর কানে গেল না। ও আস্তে ধীরে সময় নিয়ে নামলো। বাইরে প্রচন্ড বাতাস আর গুড়ি গুড়ি বৃষ্টিতে ঠান্ডা জমে যাওয়ার উপক্রম। অরু নামলে ড্রাইভারের মতো লোকটা একটা কার্ড ধরিয়ে দিয়ে বলল, দিস ইজ হাউস পাসওয়ার্ড। অরু মাথা কাত করে কাঁচা নিল। অনু এগিয়ে এসে অরুকে বলল। তাড়াতাড়ি চল, জমে যাব নইলে। অরু এখনো নিশ্চুপ, শুধু উপরে নিচে মাথা নাড়ি সায় চালল। কিন্তু অনুর আর বাড়ির ভেতর ঢোকা হলো না। তার আগেই ওর ফোনটা বেজে উঠে। ফোন রিসিভ করে অনু কি বলল সেসব কিছুই কানে যায়নি অরুর। তবে তার পরপরই ওর শরীর জমে হিম হয়ে গিয়েছে। বাইরের খারাপ ওয়েদার এই শীতলতার কাছে কিছুই নয়, কারণ এবার ওর শরীর নয় বরং কলিজায় জমে এসেছে। একটু আগে ফোনে কথা শেষ করে অনু এসে জানায়, আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে অরু, অনেক ফর্মালিটিস বাকি, আর সব কাগজপত্র আমার ব্যাগে। এগুলো না পূরণ করলে ওরা মাকে ভর্তি করাতে পারবে না। মায়ের শরীর আরও খারাপ হয়ে যাবে। তুই পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে ভেতরে গিয়ে বিশ্রাম কর, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসব। অরু চমকায়, হকচকিয়ে বলে, না না না, আমি একা ভেতরে যেতে পারবো না। যদি কেউ থাকে তার চেয়ে বরং আমি তোর সাথে যাব। পাগলামি করিস না অরু, বাইরের অবস্থা দেখেছিস? আমি শিওর রাত হলে ঝড় আসবে। তাছাড়া তুই না বলেছিস আমার কথা শুনবি? অরু ঠোঁট উল্টে কাঁদো কাঁদো হয়ে বলল, আমার ভয় করছে আপা, যদি ভেতরে কেউ থাকে। আমি যতদূর জানি কেউ বাড়িতে নেই, নয়তো ড্রাইভার পাসওয়ার্ড দিত না। আর যদি থেকেও থাকে তুই নিজের পরিচয় দিবি, কোনো বোকামি করিস না, কেমন? অরু ঘাড় কাত করে সায় জানালো। অনু পুনরায় গাড়িতে উঠে পরে যেতে যেতে বলে, সাবধানে থাকবি, প্রয়োজন হলে ফোন করবি। কিভাবে ফোন করব? আমার কাছে তো সিম কার্ডই নেই। মাথা নিচু করে বিড়বিড়িয়ে কথাটা বলল অরু। অচেনা দেশ, অচেনা শহর, অচেনা একটা বাড়ি। এখনো আপাও চলে গেল। এর চেয়ে অসহায় বোধ হয় এই 18 বছরের জীবনে আর কোনোদিন লাগেনি অরুর। চারিদিকের অবস্থা বেগতিক, আকাশটাও কালো মেঘে ঢেকে ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। এখানে আর দাঁড়িয়ে থাকার উপায় নেই। তাই তো দুরু দুরু বুকে ফ্রেন্স গেটটা খুলে ফ্রন্ট ইয়ার্ড থেকে পা টিপে টিপে সদর দরজার সামনে গিয়ে দাঁড়ায় অরু। তারপর কার্ডে টুকে দেওয়া পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে ও আশ্চর্য হলো, সত্যি পাসওয়ার্ডটা ছিল খুবই কঠিন। কে এত বুদ্ধি খাটিয়ে কৌশলী পাসওয়ার্ড সেট করেছে সেটা আপাতত ভাবছে অরু। তবে ওর ভাবনা বেশি করে স্থায়ী হলো না। তার আগে সদর দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করে চারিদিকে একবার ভালো করে চোখ বুলিয়ে নিল অরু। কেউ নেই বাড়িতে। লোকালয় ছাড়ি অনেকটা নির্জন পরিবেশের ছোট্ট একটা ডুপ্লেক্স বাড়ির নিচতলার পুরোটা জুড়ে বিশাল হল রুম। তার একপাশে আধুনিক ধাঁচের কিচেন কাউন্টার, কাউন্টারের সামনে সেট করা দুটো বার স্টুল। কিচেন আর হলের মাঝখানে কোনো দেওয়াল নেই, বরং কিচেন কাউন্টারের সামনে গোলাকার ডাইনিং। হলে রুমের ঠিক অন্য মাথায় কিছু আধুনিক কারুকাজ করা নরম সোফা আর ডিভান। ডিভানের উপর আবারও এবড়ো থেবড়ো হয়ে পড়ে আছে একটা কুমড়ো সাইজের কালো রঙের হেলমেট। তার সামনে বিশাল মনিটর। টিভি হবে হয়তো, কিন্তু এত বড় টিভি কে দেখে ভাই?
ভ্রুজরা কুচকে গেল অরুর। সামনের দিকে ভালো করে পর্যবেক্ষণ করে পেছনে চাইল ও। দেখলো দক্ষিণ দিকের দেয়ালটা পুরোটাই কাচের। অরুর ঠোঁট উল্টে মিনমিনিয়ে বলল, বোরিং। প্রয়োজনের বাইরে কোনো জিনিসই নেই। এত সুন্দর বাড়িটা আমার হলে আমি মন ভরে সাজতাম। আপাতত অরুর আর কিছুই দেখার ইচ্ছে নেই। শরীরটা প্রচুর ক্লান্ত, বাড়িতে কেউ নেই। ব্যাপারটা বুঝে উঠতে কাঁচুমাচু ভাবটা কমে গিয়ে ঝরঝরিয়ে দ্বিগুণ ক্লান্তি নেমে এসেছে শরীর জুড়ে। কাচের চকচকে সিঁড়ি বেয়ে উপরে উঠে কোনো মতে ভারী জামা কাপড় পাল্টে প্লাজো আর টি শার্ট গায়ে চড়িয়ে শরীরটাকে ছেড়ে দিল নরম বিছানার আর কমফোর্টারের ভাঁজে। অরু, এই অরু, অরু। সুন্দর ভেলভেটের ন্যায় নরম বিছানার মধ্যে থেকে নড়িচড়ে উঠল ঘুম কাতুরে অরু। অরু। অনেক দূর থেকে আপার আওয়াজ ভেসে আসছে। মনে হয় সকাল হয়েছে, তাই তো প্রতিদিনের মতোই এত ডাকাডাকি। কিন্তু আজ মনটা বড্ড ভারী লাগছে, চোখ খোলাই যাচ্ছে না। এত নরম কেন লাগছে বিছানাটা? মনে হচ্ছে শরীরটা টানছে নিচের দিকে। অনু আবারও ডাকে শব্দ করে। অরু ওঠ। ঘুমের মাঝে অরু বলে ওঠে, ঘুমোতে দে আপা, এই বিছানাটা অনেক নরম আর এই কুশনের গন্ধটা চন্দন কাঠের মতো। এই বলে কুশনে নাক ডুবিয়ে আবারও লম্বা শ্বাসে টানে অরু। এদিকে অরুর কাণ্ডে অনুর লজ্জায় যান যা যা অবস্থা। ও চোখ খেচে অস্পষ্ট সুরে বলে, অরু ওঠ, এটা তো রুম নয়। আর না তুই বাংলাদেশে আছিস, আমরা আজ সন্ধ্যায় আমেরিকা এসেছি, ভুলে গেছিস? আর এই মুহূর্তে তুই অন্য কারো রুমে ঘুমিয়ে আছিস। অনুর শেষ কথাটা একেবারে ছক্কা লাগার মতোই অরুর মস্তিষ্কে গিয়ে লাগলো। সঙ্গে সঙ্গে থরফরি উঠে বসলো অরু। মুখের কোণে জমে যাওয়া লালাটুকু মুছে শুষ্ক ঠোক গেলে হাঁপাতে হাঁপাতে বলল, কি বলিস আপা, কার রুমে আমি? অরুর আর চোখের দরজার দিকে দেখলো। অরুর ওর দৃষ্টি অনুসরণ করে সেদিকেই চাইলো। দেখলো ফুল স্লিভ সাদা টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার পরিহিত লম্বা মতো লোক। অরু এক পলকেই এই সুদর্শন পরিচিত মুখটা ধরতে পেরেছে। এটা অন্য কেউ নয়, স্বয়ং জায়ান্ট কৃতিক চৌধুরী। অরুর মাথাটা ফুফো করে ঘুরছে। কি করেছে ও এটা? কার বিছানায় এতক্ষণ ধরে ঘুমিয়েছে? এই মুহূর্তে দরজার বাইরে থেকে ওর দিকে অনুভূতিহীন দৃষ্টিতে তাকে আছে লোকটা। নিষ্প্রভ শীতল চাহনি, কিন্তু বরফ কেটে ফেলার মতোই ধারালো আর তীক্ষ্ণতা চোখ দুটোতে। কি আছে ওই চোখে? রাগ, বিরক্তি, কৌতূহল, নাকি অন্য কিছু? ধরতে পারল না ওরও। পাছে শুধু আস্তে করে ভয় তো ঢোক গেল। তাড়াতাড়ি চল, আমাদের রুম অন্য পাশে। অনু তাড়া দিতেই অরু তড়িঘড়ি করে উঠে অনুর পেছন পেছন চলে যায়। যাওয়ার সময় খুব সতর্কে আরো একবার পেছনে তাকায় ও। পেছনে তাকাতে হুট করে চোকাচুকি হয়ে যায় ওই রহস্য ঘেরা চোখ দুটোর সাথে। সঙ্গে সঙ্গে হৃদয়টা কেঁপে উঠছে ওর। করিডোরের মাঝ বরাবর পকেটে হাত গুজে দাঁড়িয়ে এখনো একইভাবে তাকিয়ে আছে কৃতিক। অরু আর তাকানোর সাহস পেল না। দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়ে দ্রুত অনুর রুমে ঝুঁকে পড়ল। ওরা চলে গেলে কৃতিক নিজের রুমে পা বাড়ায়। রুমে ঢুকতে ফ্লোরে পড়ে থাকা মেয়েদের কাপড় চোপড়ে পা আটকে যায় ওর। সেগুলো এক প্রকার ইগনোর করে বিছানায় গা এলিয়ে দিল ও। কুশনটা এখনো অরুর লালায় ভিজে আছে। তার ঠিক পাশে সুতোর মতো আটকে আছে একটা লম্বা চুল। কৃতিক চুলটা হাতে তুলে ধরে। স্বাভাবিকের চেয়েও বেশি লম্বা চুলটা। খানিকক্ষণ ওটাকে উল্টে পাল্টে নিয়ে শিকুটি করে কৃতিক বলে, এত বড় কবে হয়ে গেল? নবদিগন্তের সূচনা হয়েছে ধরণীতে, তবে আজকে সূচনাটা বেশ অন্যরকম। পাখির কিচিরমিচির ভোরের নরম রোদ, কাছের জানালার ফাঁক গলিয়ে সূর্যের ম্যাজিক্যাল আলো ছায়া, কিংবা অনুর গলা ছেড়ে বাজখায় চিৎকার, সব কিছুরই অনুপস্থিতি আজ। ফোনে সকাল 9টার অ্যালার্ম বেজে যাচ্ছে অনর্গল। অনু চোখ মেলে শটান হয়ে শুয়ে শুভ্র সিলিংয়ের পানে চেয়ে আছে। আজ আর অ্যালার্ম ওর ঘুম ভাঙাতে পারেনি। ওরা পৃথিবীর উল্টো দিকেই আছে। সেই হিসেবে বাংলাদেশে এখন সন্ধ্যা রাত। রাত দিনের এই তারতম্যের কারণে সারা রাত এপাশ ওপাশ করে নির্ঘুম কাটিয়ে দিয়েছে ওরও। তার উপর রাতের ওই ঘটনা, কথা নেই বার্তা নেই, একেবারে সিংহের গুহায় গিয়ে হাজিরা দিয়ে এসেছে। কি সাংঘাতিক ভাবলে এখনো পিলেই চমকে ওঠে ওরও। সকাল 9:35। অনু একটু আগে রেডি হয়ে বেরিয়ে গিয়েছে হসপিটালের উদ্দেশ্যে। বলেছে কি একটা জরুরি কাজ আছে, তাই সকাল সকাল যাচ্ছে। বয়সের তুলনায় অনুর মধ্যে ম্যাচুরিটি ভাবটা অনেকটাই বেশি। দায়িত্ব জ্ঞানের দিক দিয়েও সবসময় সচেতন সে। আসলে বাস্তবতা যার দরজায় বেশি হানা দেয় সেই তত বেশি ম্যাচিউর হয়।
এখানে বয়সের কোনো হাত নেই। অরু তখনও শুয়েই ছিল উদাসীন হয়ে, কি জানি কি ভাবছিল। তখনই নিচ থেকে এক অপরিচিত কণ্ঠস্বর কানে ভেসে এলো ওর। গলার আওয়াজ শুনে মনে হচ্ছে পুরুষ মানুষ। লোকটা নিচ থেকেই হাঁক পেরে পেরে ডেকেই চলেছে তখন থেকে। জেকে, জেকে, আমি জানি তুই রুমে আছিস, নিচে নাম এখনই, নইলে কিন্তু আমি উপরে চলে আসবো। ইম্পর্টেন্ট কথা আছে আর। লোকটা আবারও ডাকতে যাবে, তখনই উপর থেকে ভেসে আসা মেইলি রিনরিনের কণ্ঠস্বর শুনে হকচকে গেল সে। এই বাসায় মেয়ে কোথায় গেল? ভুল অ্যাড্রেসে আসেনি তো? অরু রুম থেকে বেরিয়ে দোতলার করিডোর দাঁড়িয়ে মালিকের মতন করে গলায় আত্মবিশ্বাস জমিয়েই বলল, এখানে যে কে বলে কেউ থাকে না, ভুল বাসায় নক করেছেন। অরুর কথা মাঝপথে আটকে গেল, কারণ ততক্ষণে পাশের রুম থেকে কৃতিকও বেরিয়ে এসেছে। লম্বায় অরুর চেয়ে দ্বিগুণ কৃতিক। ওর মুখভঙ্গিমা দেখতে হলে অরুকে মাথা উঁচিয়েই চাইতে হয়। এই মুহূর্তে অরু সেভাবেই তাকে আছে কৃতিকের মুখের দিকে। অনুভূতিহীন চকচকে ফর্সা মুখ, ফর্সা মুখশ্রী জুড়ে দুদিন ক্লিন শেপ না করা খরা দাড়িগুলো মাথা চারা দিয়ে আছে, যাতে চেপে আছে বলে তীক্ষ্ণ চোয়ালটা ব্লেডের মতোই ধারালো মনে হচ্ছে। লম্বা চুলগুলো এলোমেলো হয়ে কপাল ছুঁয়ে আছে, আর পেছনের দিক থেকে ঘাড়। সেই সাথে এটি আছে গোলাকার দুটো ভাসা ভাসা চোখ। প্রথম দর্শনেই 31 বছরের কৃতিককে অরুর চোখে গ্রিক গডের মতোই সুন্দর ঠেকল। গো ব্যাক টু ইয়োর রুম। পাশ থেকে আসা একটা গমগমে আওয়াজ অরুর ধ্যান ভেঙে গেল। বেকুবের মতো পাশে তাকিয়ে উল্টো আবার প্রশ্ন করল, ব্যাপারটা এমন যে? আমাকে বলছেন? কারণ কৃতিকের দৃষ্টি এখনো একইভাবে সামনের দিকে স্থির। গো ব্যাক টু ইয়োর রুম। শান্ত নিষ্প্রভ কণ্ঠস্বর, তবে কথার মাঝে আটকে আছে কঠোর আদেশ। কৃতিকের এক্সপ্রেশন, ভাষণ ভঙ্গিমা কিছুই মাথায় ঢুকলো না অরুর। ও উল্টো বাচ্চাদের মতো বলতে শুরু করলো, আরে আমি কেন রুমে যাব? দেখতে পাচ্ছেন না কথা নেই, বার্তা নেই। অন্যের বাসায় ঢুকে লোকটা জেকে জেকে বলে চেঁচাচ্ছে, ওটাকে আগে বিদায় করতে হবে। রুমে যেতে বলেছি তোকে। এবার কাট স্পষ্ট বাংলায় অরুর মুখের দিকে তাকিয়ে কথাটা বলল কৃতিক। অরু পার্থ ঠক গেল। এক মুহূর্তের জন্য মনে হলো ও 8 বছর আগের কৃতিকের সামনে দাঁড়িয়ে আছে। তারপরও ওর ডান পিঠে মস্তিষ্কটা সচকিত হয়ে উঠল। ওর মনে মনে ভাবল, উনি যা বলবে সেটাই আমাকে শুনতে হবে নাকি? আশ্চর্য, আমি কি এখনো ছোট আছি যে ওনাকে ভয় পাবো? মনে মনে নিজেকে মিস সাহসী অফ দ্য ইয়ার আওয়াজটা ছুরি মারল ওরু। কি হলো, কথা কানে যায়নি? যাবো না। এ যেন অরুর স্বঘোষিত স্নায়ুযুদ্ধ। কৃতিক নিজের চোখ দুটো বন্ধ করে মেজাজ সংবরণ করলো, তারপর রুষ্ট কণ্ঠে বলল, মুখে মুখে তর্ক আমার একদম পছন্দ নয় অরু। অরু কৃতিকের ঘুমঘুম হাসকি গলায় নিজের ছোট্ট নামটা শুনে আরো একবার বক্ষ পিঞ্জুরে কিছু একটা শক্ত টান অনুভবই করলো অরু। কেন যেন মনে হলো অরুর নামটাও অনেক ভারী আর কঠিন। পৃথিবীর ইতিহাসে এই নামের অস্তিত্ব কোনো কালই ছিল না। পৃথিবীর সব থেকে আনকমন নাম এটা। কিন্তু সেসবে মাথা ঘামিয়ে দমল না অরুর আত্ম অহংকারী মন, বরং নতুন উদ্যমে কৃতিকের কথার কাটকাট জবাব দেওয়ার প্রস্তুতি নিল সে। যাকে বলে এক বলে ছক্কা হাঁকানো। ঠিক তখনই আগমন ঘটে নিচতলার তৃতীয় ব্যক্তির। কি রে, দেখছিস তখন থেকে ডাকছি, তবুও পকেটে হাত গুজে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস? আমাকে কি তোর মানুষ মনে হয় না? লোকটা এগিয়ে আসতে কৃতিক অরুর সামনে এসে ওকে আড়াল করে দাঁড়ায়। লম্বা চওড়া গ্রিক গড শেপ ওয়ালা বডির অধিকারী কৃতিকের পেছন থেকে রোগা অরুকে তো দূরে থাক, ওর ছায়াটা পর্যন্ত দেখা যাচ্ছে না। অতঃপর কৃতিক বলে, কি চাই? চাই মানে? আমেরিকান সুপার মডেল সায়র আহমেদ কি তোর ভিখারি মনে হয়? না, তবে ছ্যাঁচড়া মনে হচ্ছে। কি? তোরা সবকটা মিলে আবারও আমার হাউস পাসওয়ার্ড হ্যাক করেছিস, তাই না? সায়র মুখে বিরক্তি ফুটিয়ে বলল, তাছাড়া উপায় কি? নক করলে তো জীবনেও দরজা খুলিস না, ফোন ধরিস না, SMS সিন করিস না, হুটহাট উদাও হয়ে যাস। কোন দিন দেখবো একা একাই ভূতের বাড়িতে মরে পড়ে আছিস। আমার সন্দেহ হচ্ছে যে কে তুই আসলে মানুষ তো, নাকি ভ্যাম্পায়ার টাইপ কিছু? সত্যি করে বল। তোর ইচ্ছা, যা খুশি একটা ভেবে নে। সায়র বিরক্তিতে চোখ মুখ খিচে এক নাগারে অভিযোগের লিস্ট উগড়িয়েই দিচ্ছে।
এদিকে কৃতিকের পেছনে এখনো ঠায় দাঁড়িয়ে আছে ওরও। দৌড়ে রুমে চলে যাওয়ার উপায় নেই, কারণ কৃতিক ওর কবজিটা শক্ত করে চেপে ধরে রেখেছে। মুখ দিয়ে কিছু বলবে তার সুযোগ হচ্ছে না, কারণ শায়রের মুখ ননস্টপ চলছে একটানা এক নাগারে টানা 10 মিনিট ধরে ননস্টপ কথা বলে। তবেই ক্ষান্ত হলো শায়র। 10 মিনিট? হ্যাঁ, 10 মিনিটই হবে। কৃতিক তো চুপচাপ ঘড়ির দিকেই তাকিয়েছিল। পেছন থেকে ওরু নিজের হাত ছাড়ানোর কসরত করে যাচ্ছে, কিন্তু কৃতিকের শক্ত বাঁধনের কাছে সেই চেষ্টা পিপিলিকার সমতুল্য। ওর পেছনে একটা ছায়া নড়াচড়া করছে দেখতে পেয়ে ছায়া উদ্বিগ্ন হয়ে পড়ল। তোর পেছনে ওটা কি জেকে? তোর ছায়া তো ছোট হয়ে গেল কি করে? আর এমন নড়ছে বা কেন? তোকে সত্যি সত্যি ভূতে ধরলো নাকি? দাঁড়া, সবাইকে কল করে এখনই আসতে বলছি। শায়র একটা মানুষ, ক বলে কলিকাতা বুঝে ফেলে। দেখা গেল সত্যি সত্যি তিল থেকে তালি বানিয়ে কৃতিকে প্রটেস্ট বাইক হোস্ট বানিয়ে ছাড়বে। তারপর শুরু হবে ওকে নিয়ে বেহুদা গবেষণা। তাই সকল রহস্যের ইতি টেনে নিজের চোখ দুটো খেচে বন্ধ করে ওর হাতটা ছেড়ে দিল কৃতিক। শায়র সচকিত নজরে ওর পেছনে চাইল, দেখলো স্কার্ট আর টি শার্ট পরা গোলকাল গড়ে পিচ্ছি একটা মেয়ে, বিশাল লম্বা লম্বা সিল্কি চুলগুলো দুই পাশে ছুটি করে বুকের সামনে ফেলে রেখেছে। একে কি বলা যায়, কেশুপতি না এলোকেশি? সে যাই হোক, মেয়েটার চেহারায় বিরক্তির ছাপ স্পষ্ট। ফসা আদুরে মুখটা রাগে লাল হয়ে আছে, কপালে বিরক্তির ভাঁজ। লাল লাল গাল দুটো দেখে মনে হচ্ছে একটু টেনেই দেই। সেই আশাতেই হাত বাড়িয়েছিল শায়র পিচিটার গাল টেনেই দিবে বলে, কিন্তু সেই আশাতে এক বালতি জল ছেলে ওরুকে এক প্রকার ধমক্কা মেরেই রুমের ভেতরে পাঠিয়ে দিয়ে ঠাস করে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল কৃতিক। শায়র উদ্বেগ প্রকাশ করে বলল, এভাবে কেন ধাক্কা মারলি মেয়েটাকে? ওর নিশ্চয়ই লেগেছে, দেখেই মনে হচ্ছে তুলোর মতো শরীর। কৃতিক দাঁত চেপে ঘাড়ের রক ফুলিয়ে বলল, লাগুক, লাগার জন্যই মেরেছি। আর ওর শরীর তুলোর মতো নাকি লোহার মতো, সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। এভাবে বলছিস কেন? পিচ্ছি মানুষ, তাই বলেছি। বাই দ্য ওয়ে, কে ও? নো ওয়ান। এই বলে সিঁড়ি ডিঙে ধাপ ধাপ করে নিচে নেমে যায় কৃতিক। শায়র পেছনে পেছন নামতে নামতে বলল, বাই এনি চান্স তুই কি এই পিচ্ছি মেয়েটার সাথে কিছু? কথা শেষ করতে পারল না শায়র, তার আগে ওর মুখ বরাবর একটা কুশনি ছুঁড়ে মারে কৃতিক। মুখে লাগাম টান। তুই জানিস আই ফাকিং হেট ওমেন্স। তাহলে মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে বাঙালি। কৃতিক আরামসে ডিভানে বসে পড়েছে। তারপর টি টেবিলে দুপা তুলে দিয়ে কানে হেডফোন লাগিয়ে মনিটরে ভিডিও গেম শুরু করতে করতেই বলল, বললাম তো, নো ওয়ান, ট্রিট হার লাইক এ সার্ভেন্ট। স্যার বুঝলো কৃতিক মেয়েটার ব্যাপারে কথা বলতে চাইছে না। ওদিকে মিস্টার জায়ান্ট কৃতিকের বলা প্রত্যেকটা কথা স্পষ্টভাবে কানে পৌঁছলো ওর। ঝোঁক গিলার মতন করে প্রত্যেকটা অপমানজনক কথা গিলে নিল ওরও। মায়ের জন্য আপা কত কিছু করছে, আর ও এতটুকু সহ্য করতে পারবে না? তা কি করে হয়? একটু আগে লাগা ধাক্কাটা বেশ জোরেই ছিল। অসমান দেয়ালে লেগে কনুইয়ের কাজটা ছিঁড়ে গিয়ে রক্ত বের হচ্ছে। রক্ত বের হয়ে টি শার্টের হাতাটাও চ্যাটচ্যাটে হয়ে গিয়েছে। কৃতিকের কথা গায়ে না মেখে পায়ে পায়ে এগিয়ে গিয়ে ওয়াশরুমের ট্যাপটা ছেড়ে রক্তাক্ত জায়গাটা ধুয়ে নিল অরু। তারপর সামান্য অ্যান্টিসেপটিক আর অন টাইম ব্যান্ডেজ লাগিয়ে নিল। অরু বুঝে গিয়েছে এখন থেকে ঠিক এভাবে নিজের ক্ষত নিজেকে সারাতে হবে ওকে। যা হয়ে যাক, আপাকে কিছুটি বলা যাবে না। শায়র কাউচে শুয়ে ফোন টিপছে আর কৃতিক মনিটরে বাইক রাইড খেলছে। হঠাৎ করে কি মনে করে শোয়া থেকে উঠে বসে শায়র চিন্তাগ্রস্তের মতো কপালে ভাঁজ রেখেই বলে, এলিসার বাবা জেল থেকে ছাড়া পেয়ে গেছে। কৃতিকের দৃষ্টি মনিটরে আটকে আছে এখনো। ও চুইংগাম চিবুতে চিবুতে বলল, আই নো। এবার নিশ্চয়ই খারাপ কিছু হবে এলিসার সাথে। তুই আছিস কি করতে? দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, এবার আরো বেশি সতর্ক থাকতে হবে। এবার শুধুমাত্র এলিসা নয়, আমরা 4 জনই টার্গেট। কৃতিক খেলাটা পজ করে দোতলায় অরুর ঘরটার দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো। তারপর বিড়বিড় করে বলল, ইফ হি ডেয়ার টু টাচ, আই সোয়ার আই উইল কিল হিম। সার তাজ্জব বনি গিয়ে প্রশ্ন ছিল, কি বলছিস বিড়বিড়িয়ে? কাকে মারবি তুই? কৃতিকর ভয়ানক শীতল চাহনি নিক্ষেপ করলো শায়রের দিকে। বাজ পাখির নজরের মতোই তীক্ষ্ণ সে চাহনি। ওর চোখ জোড়াই যেন একটা জীবন্ত থ্রেড। চোটের কোণে ক্রু হাসি ঝুলিয়ে খুব আস্তে আস্তে জবাব দিল কৃতিক, এলিসার বাবাকে। সকাল গড়িয়ে
দুপুর হয়েছে এখনো ফেরেনি অনু, অবশ্য ফেরার কথাও না, বলেই গিয়েছে ফিরতে সন্ধ্যা হবে। হঠাৎ করে বিদেশের মাটিতে পা রেখে ওর আপা এত ব্যস্ততা ধরতে পারল না ওরও। এদিকে সারাদিন না খেয়ে থেকে শরীরটা কাইল হয়ে গিয়েছে ওর। নিচে গিয়ে কিছু একটা খেতে হবে, নয়তো না খেয়ে প্রেশার ফল হয়ে করে অসুস্থ হয়ে গেলে বিদেশের মাটিতে কে দেখবে ওকে। যেমন ভাবনা তেমন কাজ। ওরু দরজাটা সাবধান একটু ঢিলে করে উকিয়ে দিল পারে। তারপর নিচ থেকে সকালের পৌরশালী কণ্ঠটা আবারও ভেসে এলো কানে। এই যে এলোকেশি, খেতে এসো। ওরু দুপা সামনে বাড়িয়ে করিডোর দিয়ে নিচে চাইলো, দেখলো অ্যাপ্রন পরে হাতে ফ্রাই প্যান নিয়ে ওর দিকে তাকে হাসছে সায়র। ফর্সা মুখশ্রীতে সেই সাবলীল হাসি বেশ ভালোই মানিয়েছে। ঠিক তার অন্য পাশে ডাইনিংয়ে এসে বসে চুপচাপ কাঁটা চামচ দিয়ে কিছু খাচ্ছে কৃতিক। ওর ভাবভঙ্গি এমন যেন ওর আশেপাশে কোনো মানুষ নেই, সব গরু ছাগল। ওরু এবার নিচে নেমে এলো। সায়র নিজের সাবলীল হাসিটা মুখে ঝুলিয়ে রেখে ওর দিকে খাবারের প্লেট এগিয়ে দিয়ে বলল, বসে পড়ো। ওরু প্লেটের দিকে উকি দিতে ও চোখ মুখ বিরক্তিতে কুচকে এলো। দুপুরের খাবারে এইসব ঘাস পাতা কে খায়? সাথে এক টুকরো মাংস ও ভাজা, স্টেক হবে হয়তো, আর একটুখানি ম্যাশ পটেটো। বাস এইটুকুই লাঞ্চ? গোলগাল অসহায় চোখ করে ওদের দুজনের দিকে তাকালো ওরু। সায়র এবার ওরুর দিকে, আরেকবার কৃতিকের দিকে তাকাচ্ছে। কৃতিক খেতে খেতে বলল, দেখতে তো এইটুকুনি, এত খাবার রাখিস কোথায়? খুব রাগ হলো ওরুর। আমেরিকা এসেছি বলে এইসব ঘাস পাতা খেয়ে বাঁচতে হবে, তাছাড়া ভাত নেই, ডাল নেই, তরকারি নেই, এটা কেমন দুপুরের খাবার? ছে। মনে মনে আমেরিকান গ্রিন কার্ড ধারে বাঙালিদের হাজারটা তিরস্কার জানালো ওরও। দেশে থাকে না বলে দেশের ঐতিহ্যটাও মাংস পটেটোর সাথে ভর্তা বানিয়ে খেয়ে ফেলেছে এরা। তারপর আলগোছে নিজের লম্বা চুলগুলো হাত খোপা করে অন্যটা কোমরে পেঁচে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। ক্যাবিনেট আর ফ্রিজ হাঁচড়ে হাঁচড়ে কাছে চাল ডাল যা পেল সব কিছু একসাথে মাখিয়ে চুলোয় বসিয়ে দিল। কয়েক মিনিটের মধ্যেই খিচুড়ির মোমো গন্ধে সুভাষিত হয়ে উঠল চারিদিক। সার নিজের প্লেট সরিয়ে রেখে রান্নাঘরের দিকে উকিচুকি দিচ্ছে। ওর কাণ্ড কৃতিক ভ্রু কুঞ্চিত করে বলল, কি হলো, খাচ্ছিস না কেন? খেয়ে বিদায় হ। সার দাঁত কিলিয়ে বলল, খিচুড়ি? কতদিন পর বাঙালি খানা, লোভ সামলাতে পারছি না। কৃতিক আবারও নিজের খাওয়ায় মন দিল। একটু পর এক প্লেট খিচুড়ি এনে শায়রের সামনে রাখলো ওরু। গরম খিচুড়ির গন্ধ খিদে পেট ঘুরঘুরিয়ে উঠলো ওর। ওরু বলল, খেয়ে বলুন তো কেমন হয়েছে? গরম খিচুড়ি মুখে নিয়েই আবেশে চোখ বুজে এলো শায়রের। ওর মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যায় ও খাবারটা ঠিক কতটা পছন্দ করেছে। খাবারটা গিলে নিয়ে তৃপ্তি মাখা হাসি দিয়ে শায়র কৃতিককে বলল, তোর বোন ফাটাফাটি রান্না করে দোস্ত। এরকম রান্না খেতে পারলে আমি যখন তখন তোকে শালা বানিয়ে ফেলবো, ড্যাম শিওর। নিজের হাত মুষ্টিবদ্ধ করে অগ্নি দৃষ্টিতে অরুর ক্লান্ত মুখশ্রীটা পরখ করলো কৃতিক। তারপর একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, ও আমার বোন নয়, ও আমার বোন হতেই পারে না। মানে? শায়রের মুখে কৌতূহল স্পষ্ট। ও আমার বাপের দ্বিতীয় বউয়ের আগের পক্ষ। কৃতিকের এত বিশ্রী অপমানজনক সম্বোধনও একটু চলল না ওর, বরং মৃদু হেসে শায়রের উদ্দেশ্যেই বলল, জি, উনি ঠিকই বলেছেন। আমি ওনার আপন কিংবা সৎ কোনো টাইপ বোনই নই। আমার নাম অরোরা শেখ। কৃতিকের কথা শায়র ও খুব একটা গায়ে মাখল না। ও অরুর কথার জবাবে একরাশ উচ্ছ্বাস নিয়ে জানায়, আমি সায়র আহমেদ, কিন্তু বাংলাদেশি নই, ইন্ডিয়ান। আমার হোম টাউন দার্জিলিং এ। দার্জিলিং নামটা শুনতে আগ্রহের প্রবণতা বানভাসী হলো অরুর। দার্জিলিং আর কাশ্মীর ওর পছন্দের লিস্টে সবার আগে। জীবনে একবার হলেও জায়গাগুলোতে যেতে চায় ওরও। পাহাড়ের গায়ে জমে থাকা মেঘ, বৃষ্টি, বরফ, ঝর্ণা সব কিছু নিজ হাতে ছুঁয়ে দেখতে চায়। নিজের মন গহীনে লুকানো ইচ্ছের খানিকটা পর্দা খুলে যাওয়ার দরুন অরু বলল, জানেন, দার্জিলিংয়ে ঘুরতে যাওয়া আমার অনেক দিনের স্বপ্ন। তাই কোথাও ঘুরতে চাও দার্জিলিং এ? আর কার সাথে যাবে? আ অরুর মুখ থেকে কথার বহর বের হতে না হতে সশব্দে হাতের কাঁটা চামচটা ছুঁড়ে ফেলে উঠে দাঁড়িয়ে পড়ল কৃতিক। আই হেট বাঙালি ফুড, ইভেন এভরিথিং। সো নেক্সট টাইম আমার বাসায় এসব চিপ রান্না, চিপ আলোচনা কোনোটাই করার সাহস করবি না। আই ওয়ার্ন ইউ। কয়েক কদম এগিয়ে গিয়ে অরুর মুখোমুখি দাঁড়িয়ে পড়ল। অরু শঙ্কিত হয়ে দুপা পিছিয়ে গেল। চোখের সামনে কি ঘটছে, কেন ঘটছে বুঝে উঠতে একটু টাইম লাগলো।
কৃতিক বারবার ওকে অপমান করছে, ভেঙে ফেলতে চাইছে, কিন্তু কেন? বয়সে ওর থেকে অনেক বড় বলে? তবে ওরও তো চুপচাপ মেরে যাবার মেয়ে নয়। কৃতিকের সূক্ষ্ম অপমানের জবাবে ওরও পাল্টা তীর ছুঁড়ে বলল, আমি যতদূর জানি আপনি নিজেও খাঁটি বাঙালি, তার উপর নাম করা রাজনৈতিক বংশের ছেলে। ব্যাস এতটুকু বলারই ফুসরত পেল ওরও। এরপরই টেবিলে রাখা স্টেক কাটার সিলভার রঙের ছুরিটা ওর গলায় চেপে ধরে কৃতিক। হোয়াটস রং জেগে? কি করছিস সেটা? কৃতিকের কাণ্ডে সার হকচকে উঠে কিছু বলতে যাবে, তার আগে ওকে হাতের ইশারাতে থামিয়ে দিল কৃতিক। দাঁত দিয়ে দাঁত পিষে ফেলে বলল, আমাদের মধ্যে কথা বলতে আসিস না সায়র। ও যেভাবে আমাদের কথাটা উচ্চারণ করলো মনে হচ্ছে স্বামী স্ত্রী তাদের স্টুপিড সাংসারিক ঝগড়া করছে, আর ও তৃতীয় ব্যক্তি হয়ে আগ বাড়িয়ে তাদের ঝগড়া থামাতে এসেছে। কিন্তু ব্যাপারটা তো তেমন নয়। স্যার একদিনই বুঝে গিয়েছে কৃতিক মেয়েটাকে অসম্ভব অপছন্দ করে। তাহলে কে রেখে গেল মেয়েটাকে এখানে এ জমের হাতে? এখন না হয় স্যার আছে, কিন্তু রাত বিরাতে হুট করে যে কে রেগে গেলে তখন কি হবে? স্যার ভাবতে ভাবতে শটান বসে পড়ল। কৃতিক এখনো একইভাবে দাঁড়িয়েছে, ভয়ে নিজের জামা নিজে শক্ত করে চেপে ধরে রেখেছে। ওরও চোখ দুটি পানিতে ছলছল করছে। এই গড়িয়ে পড়লো বলে, মুখে মুখে তর্ক আমার একদম পছন্দ নয়। এখন থেকে আমি যা বলবো তুই সেটাই করবি। আমার সামনে মোটেই ফাকিং তেজ দেখাতে আসবি না, নয়তো তোর তেজ গলিয়ে দিতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। মাইন্ড ইট। ক্ষিপ্ততা সুস্পষ্ট ওর দু চোখে, সেই সাথে মুখের কথাগুলো চপটাঘাতের মতোই শক্তিশালী, তবুও কত নির্বিঘ্নে কথাগুলো বলে রুমে গিয়ে শব্দ করে দরজা লাগিয়ে দিল কৃতিক। কৃতিক চলে যেতে অরু চোখের জল বাঁধ ভেঙে যায় অসহায়ের মতো। নিজের চোখের জলকে থামাতে বারবার চোখ মুছছে অরু। অভিমানী কান্নায় নাকের ডগা লাল হয়ে গিয়েছে। স্যার এগিয়ে গিয়ে নিজের রুমালটা অরুর দিকে এগিয়ে দিল। মুখটা মুছে না ওরও। অরু নিল না, বরং দৌড়ে হল রুম ছেড়ে দোতলার ছাদ বারান্দায় চলে গেল। বজ্র আত্মসম্মানে লেগেছে ওর। একজন অপরিচিত মানুষের সামনে এতটা অপমানিত এর আগে কখনো হয়নি ও। কৃতিক কেন ওকে দু চোখে দেখতে পায় না, কেন ওর উপর সবসময় ক্ষিপ্ত হয়ে থাকে, তা আজও ধরতে পারি না ওরও। এদিকে সায়র নিজেও কৃতিকের কাণ্ডে বিরক্ত। কোনো এক অজানা কারণে অস্বাভাবিক রাগ ওর। কখন কী কারণে রেগে যায় সেটা কেবল ওই জানে। আর একবার রেগে গেলে তো কথাই নেই। এমন সব ভয়াবহ কাজ করে যেগুলো স্বাভাবিক মানুষ দ্বারা সম্ভব নয়। এত রকচটা স্বভাব নিয়ে কৃতিক যে কি করে কলেজের প্রফেসর বেবি পায় না সায়র। কিন্তু ওরও তো রেগে যাওয়ার মতো কিছুই করেনি। এত ছোট একটা মেয়ের সাথে এত বাজে ব্যবহার করার কি মানে আছে? আশ্চর্য। আনমনি বলে ওঠে সায়র। সন্ধ্যায় কৃতিকে বিদায় জানিয়ে চলে যায় সায়র। আজ রবিবার ছিল বলেই এসেছিল। প্রত্যেক সপ্তাহের ছুটির দিনে এলিসা, সায়র নয়তো অর্ণব কেউ না কেউ কৃতিকের সাথে দেখা করতে এই জনমানবহীন নীরব স্টেটে আসে। নয়তো মাসের পর মাস গেলেও কৃতিকের কোনো খোঁজ মেলে না। কোনো সোশ্যাল মিডিয়া না, কোনো ইন্টারনেট না, কোনো ফেস টু ফেস আলাপ। অনেকটা অস্বাভাবিক লাইফস্টাইল বলা চলে ওর। স্বাভাবিক মানুষ এভাবে একা একা থাকলে দম বন্ধ হয়ে মারা যাবে নিশ্চিত। প্রয়োজনের বাইরে গিয়ে শুধু একটা কাজই করে, সেটা বাইক রাইডিং। কৃতিক সায়রকে এগিয়ে দিতে গেটের কাছে এলে সায়র গাড়িতে উঠতে উঠতেই বলল, প্লিজ ভাই, মেয়েটাকে আঘাত করিস না। বড্ড মিষ্টি মেয়েটা। তুই ওকে রাখতে না চাইলে বলিস, আমি আমার বাসায় নিয়ে পুতুল বানিয়ে সাজিয়ে রাখবো ওকে। তবু ওকে টর্চার করিস না। আই রিকোয়েস্টেড ইউ। সায়রের কথায় জিভ দিয়ে গাল ঠেলে একটা তির্যক আর রহস্যময় হাসি দিয়ে কৃতিক বলে, আর ইউ ফাকিং কিডিং মি? নিজের হার্টবিটকে কেউ আঘাত করে? কিছু বললি? নাথিং। তুই যা। আর দয়া করে প্রত্যেক উইকেন্ডে 3 জন মিলে আমাকে জ্বালানোটা বন্ধ কর। সায়র নিজের ছাদ খোলা বিএমডাব্লিউটা নিয়ে উল্টো পথে যেতে যেতে পেছনে না ঘুরে হাত নাড়িয়ে বলল, সি ইউ ইন নেক্সট উইকেন্ড। বাই বাই। সন্ধ্যার দিকে অনু ফিরে আসে। রুমে গিয়ে পরনের মোটা কোট খুলে চারিদিকে খুঁজতে শুরু করে অরুকে, কিন্তু কোথাও অরু নেই। ও ডাকতে ডাকতে করিডোরের অন্য মাথায় গিয়ে দেখলো অরু চুপচাপ ছাদ বারান্দার মেঝেতে বসে আছে। হাত দুটো দিয়ে রেখেছে ঠান্ডা রেলিংয়ে, তার উপর চিপক। কাজ ঠেলে বারান্দায় পা রাখতেই
উহু বাতাসে হাড় হিম হয়ে এলো অনুর। এই ঠান্ডার মধ্যে অরু কি করে বারান্দায় বসে আছে বুঝে উঠতে পারলো না অনু। তটস্থ গতিতে অরুকে ট্রেনে ভেতরে নিয়ে আসলো ও। অরুর ফর্সা মুখ ঠান্ডায় নীল বর্ণ ধারণ করেছে, মুখটাও শুকিয়ে এইটুকুনি হয়ে আছে। ঠিক আছিস বোন? দুপুরে খেয়েছিস? উদ্বিগ্ন প্রশ্নে সচকিত হয়ে উঠল ওরও। শরীরের ক্লান্তিটুকু ছেড়ে ফেলে দিয়ে মুখে প্রশস্ত হাসি ঝুলিয়ে বলল, খেয়েছি আপা, ভেতরে হাঁসফাঁস লাগছিল তাই বাইরে এসে একটু বসলাম। তুই খেয়েছিস? আর মা কেমন আছে? আমি দেখতে যাব মাকে। স্বস্তি নিঃশ্বাস ছেড়ে বলে, মা আইসিইউতে আছে রে অরু, এখন গেলেও কাছে যেতে পারবি না। তার চেয়ে বরং কেবিনে শিফট করুক, তখন না হয় যাবি। তোর কষ্ট হচ্ছে আপা, তাই না? না রে, কৃতিক ভাইয়া আগে ভাগে কোম্পানিকে সতর্ক করে রেখেছিল, তাই তারাই সব ঝামেলা সামলাচ্ছে। আমি তো শুধু মায়ের কাছে কাছে ছিলাম। দু বোন আরো অনেক সুখ দুঃখের আলাপই করছিল। তখনই নিচ থেকে কলিং বেলের বেজে ওঠে। অনু বলে, তুই দাঁড়া, আমি গিয়ে দেখছি। একটু পর কতগুলো প্যাকেট নিয়ে ভেতর আসে অনু। অরু কৌতূহল নিয়ে শুধায়, এগুলো কি আপা? মনে তো হচ্ছে বিরিয়ানির প্যাকেট। বিরিয়ানির নাম শুনতেই সারাদিন না খাওয়া অরুর পেট গুড়গুড়িয়ে ওঠে। কি বলছিস আপা, তুই অর্ডার করেছিস? অনু এদিক ওদিক না বোঝক মাথা নাড়ায়। তাহলে অনু প্যাকেটগুলো টেবিলে রেখেই বলল, তুই দাঁড়া, আমি কৃতিক ভাইয়াকে একবার জিজ্ঞেস করে আসি। অনু কৃতিকের রুমে নক না করে ঢুকলো। দরজাটা খোলাই ছিল। কৃতিক ল্যাপটপে কিছু একটা করছিল। তখন অনু একটু ইতস্তত হয়ে গলায় বলল, ইয়ে মানে ভাইয়া, আপনি কি কোনো খাবার অর্ডার করেছিলেন? কৃতিক সজোরে এদিক ওদিক মাথা নাড়ায়, যার উত্তর না। অনু নিরাশ হয়ে যেতে যেতে বলল, তাহলে মনে হয় ভুল করে। পিছু ডাকে কৃতিক। অনু ফিরে তাকায়। অনু অনু, আমার মনে হয় তোরা ফার্স্ট টাইম এসেছিস তো, তাই কোম্পানি তোদের ওয়েলকাম গিফট হিসেবে খাবারগুলো পাঠিয়েছে। আফটার অল তোরা চেয়ারম্যানের মেয়ে। খুশি হয়ে গেল। ওপর থেকে অরুকে ডেকে বলল, খা অরু, এগুলো কোম্পানি থেকে পাঠিয়েছে আমাদের জন্য। অরু আর অপেক্ষা করলো না। সারাদিনের অভুক্ত পেটটাকে আশকারা দিতে বসে পড়ল পেট পুজো করতে। খুশি মন নিয়ে অনু চলে যেতে কৃতিক আবার নিজের কাছে মন দিল। সান ফ্রান্সিসকো থেকে মাইল 30 দূরে ছোট নির্জন এই শহরতলি আবহাওয়ায় বড়ই অদ্ভুত। সপ্তাহে বড়জোর একটি বার রোদের মুখ দেখা যায়, বাকিটা সময় ঘুটঘুটে মেঘাচ্ছন্ন আকাশ, নয়তো কুয়াশা ঢাকা ছাপছে প্রকৃতি। তার উপর হাড় কাঁপানো ঠান্ডা তো আছে। ঘরের মধ্যে কৃত্রিম তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকায় সে হিমধরা ছুঁতে পারে না মানুষের শরীর। -0 ডিগ্রিতেও এদেশের মানুষের কর্মব্যস্ত জীবন অনর। কিন্তু একা একা এভাবে রুমের মধ্যে বসে বসে ঠিক কতক্ষণ থাকা যায়? গত 2 দিন ধরেই এভাবে কাটাচ্ছে ওরও। খাও দাও আর ঘুমাও। আপাও সকাল হতে না হতে হসপিটালে ছোটে। কৃতিক বাড়িতে থাকা না থাকা একই কথা। সে কখন আসে কখন যায় সেই ধারণাটুকু পর্যন্ত নেই ওর। তাছাড়া এই বদমেজাজি লোকের সাথে মুখ দেখা দেখিও না হওয়াটা ভালো। এক কথায় গুড লাক। রুমের মধ্যে এই দিক ওই দিক পায়চারি করছে ওরও। অলস মস্তিষ্কটা ভাবছে কি করা যায়, কিভাবে সময় কাটানো যায়। তখনই গুরু দায়িত্ব মনে পড়ার মতোই মনে পড়ে যায় নিখিল ভাইয়ের কথা। গত 2 দিনে অরু তো ভুলে গিয়েছিল নিখিল ভাইয়ের সাথে একই দেশে আছেও। কিন্তু মাত্র এই কয়দিনের দূরত্বে কিভাবে আপনাকে ভুলতে বসলাম আমি নিখিল ভাই? ওর অবচেতন মস্তিষ্ক বলল, ভালোবাসলে ভোলা যায়? তার মানে কি আমি তাকে ভালোবাসি না? না না, কি ভাবছি এসব? ভুলভাল চিন্তাদের দূরে ঠেলে দিয়ে নতুন ভাবনা সংযোগ করলো ও। যে কারণেই হোক নিখিল ভাইকে খুঁজে বের করব আমি, কিন্তু কিভাবে? তখনই চোখ খুলে বেডসাইড টেবিলে অযত্নে পড়ে থাকা মুঠো ফোনটার দিকে, যেটা গত 2 দিন ধরেই বন্ধ পড়ে আছে। ওরু এগিয়ে গিয়ে ফোনটা হাতে তুলে নিল। মনে মনে ভাবলো এটাকে চার্জ দিয়ে লাভ নেই, কারণ ওর কাছে সিম কার্ড নেই। তাহলে এবার কি হবে? ওরু পা দুলিয়ে খাটে গিয়ে বসে পড়ে। তারপর ভাবতে ভাবতেই আনমনে বলে, আমাকে ধাপে ধাপে এগোতে হবে। সবার আগে নিখিল ভাইয়ের ভার্সিটি খুঁজে বের করতে হবে, আর সেটা জানতে হবে তিথিকে কল করতে হবে। একমাত্র ওই জানবে নিখিল ভাই কোন ভার্সিটিতে হায়ার স্টাডির জন্য এসেছে।
এরপর অ্যাড্রেস নিয়ে সোজা নিখিল ভাইয়ের মুখোমুখি। কথাটা ভেবেই লজ্জায় নিজের মুখে 2 হাত চেপে মুচকে হাসে ওরও। কিন্তু তিথির সাথে যোগাযোগ করার উপায় কি? বুদ্ধিতৃপ্তদের মতো চোখ জোড়া বড় করে অরু বলল, আইডিয়া, এত বড় বাড়িতে নিশ্চয় একটা ল্যান্ডলাইন থাকবে। হ্যাঁ থাকবেই, শুধু খুঁজে বের করতে হবে। নিজেকেই নিজে আশ্বাস দিল ও। তারপর আর দেরি করলো না, তৎক্ষণাৎ ডায়েরির পাতা থেকে তিথির নাম্বার চুকে রাখা পৃষ্ঠাটা ছিঁড়ে নিচের দিকে ছুট লাগালো নতুন কোনো সুযোগের আশায়। বেখেয়ালি অরু এক প্রকার নাচতে নাচতেই নিচে নেমে এলো। তবে শেষ সিঁড়িটা পেরোতেই ওর পায়ের উদ্যম গতি থেমে গেল। সেই সাথে হাস্যজল মুখটাও চুপসে গিয়ে থমথমে দৃশ্য ধারণ করলো। অন্ধকার হল রুমে কালকের মতোই ডিভানে বসে টি টেবিলের ওপর 2 পা তুলে বাইক রাইডিং ভিডিও গেম খেলছে কৃতিক। অরু মনে মনে বিরক্ত হলো। এত বড় হয়েও সারা দিন ভিডিও গেম খেলে এই লোক। আশ্চর্য, অফিস নেই নাকি? আবার হতেও পারে কোটিপতি বংশের একমাত্র উত্তরাধিকারী মিস্টার কুম্ভকর্ণ। নিজের মনের কথা নিজেই ছোট চিপে হেসে উঠছে ওরও। সঙ্গে সঙ্গে মনিটরের গেমটা পজ হয়ে যায়। কৃতিক ফ্রিকুচকে ওর দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড, তারপর গম্ভীর স্বরে বলল, হোয়াট হ্যাপেন্ড? এভাবে হাসছিস কেন? আমি বয়সে তোর থেকে ঠিক কত বছরের বড় তুই জানিস? অরুর হাসি থেমে যায়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, তার সাথে নিস্তব্ধ পরিবেশ। কেবল মনিটর থেকে আসা মৃদু আলো ছাড়া আর কোনো আলোই জ্বলছে না হলরুমে। জানলা থেকে শুরু করে কাচের দেয়ালের পর্দা পর্যন্ত টেনে দেওয়া এমন পরিবেশে কৃতিকের রাগী আওয়াজ বেশ ভয়ানকই ঠেকলো অরুর কানে। আর এই মুহূর্তে কৃতিক যে ওর দিকে চোয়া শক্ত করে তাকিয়ে আছে, ব্যাপারটা ভয়ের উপর যা থাকে সেখানে গিয়ে পৌঁছেছে। অরু এখন নীরবতা ভাঙতে চাইল, তাই তো নিস্তব্ধতা কাটিয়ে রিনরিনে আওয়াজে বলল, আপনার অফিস নেই? কোন অফিস? এমা কি বলছেন? আপনাদের কোম্পানি জেকে গ্রুপ। ওয়েট, জেকে তার মানে কোম্পানিটা আপনার নামে। আর কালকে ওই ভাইয়াটা আপনাকেই ডাকছিল, জায়ান কৃতিককে ছোট করে জেকে। আঙুল নাড়িয়ে নাড়িয়ে অরুর করা বিশ্লেষণ কৃতিক শুনছে কিনা শোনেনি কে জানে। আবারও মনিটরে নজর দিয়ে বলল, আমার সামনে একদম হাসবি না তুই। তোর হাসিটা বিশ্রী লাগে আমার। আর ওটা আমার নয়, তোর মায়ের অফিস। আর না ওখানে আমি বসি, তুই চাইলে অবশ্য বসতে পারিস। অরু মনে মনে ভরকায়। কি বলে এই লোক? আমি কেবল কলেজ পাশ করে অ্যাডমিশন নিলাম, উনি কি ঠাট্টা করছেন? মানুষ এত সিরিয়াস কেস নিয়েও ঠাট্টা করতে পারে, অদ্ভুত। অরু আর খাটালো কৃতিককে। বেশি খাটালে হুচ করে কি জানি কি অপমান করে বসে তার ইয়াত্তা নেই। তাই অরু কথা ঘুরিয়ে বলে, বলছি যে লাইটটা জ্বালাতাম, একটু কাজ ছিল। নো। সচকিত জবাব আসে কৃতিকের দিক থেকে। কিন্তু কেন? আমার অন্ধকার ভালো লাগে, তাই যা করার এই অবস্থাতেই করে যা। হালকা নিঃশ্বাস বেরিয়ে এলো অরুর বুক চিরে। কৃতিক বলেছে মানে সে কথা এক চুলো নড়বে না। তাই অন্ধকার হাতে ল্যান্ডলাইন ফোনের সামনে গিয়ে সফেদ কার্পেট বেছানো মেঝেতে বসে পড়লো অরু। কাগজ থেকে খুব সাবধানে নাম্বারটা টুকে কল লাগালো তিথির নাম্বারে। কয়েকবার রিং পড়তেই কল ধরছে তিথি। বাংলাদেশে তখন রাত 10টা কি 11টা, তবুও কথা শুনে মনে হচ্ছে ঘুমিয়ে কাতরাচ্ছে তিথি। তিথি, আমি অরু বলছি, কেমন আছিস? তিথি চমকায়। একই তো বিদেশি নাম্বার, তার উপর দেশে থাকতেই সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছিল ওরও। এখন হুট করে আবার কেন কল দিল? তিথি কিছু বলবে তার আগে অরু বলেওছে, তিথি, আমার তোর সাথে অনেক কথা আছে, সব খুলে বলবো তোকে। তার আগে ছোট্ট একটা ইনফরমেশন দে। নিখিল ভাই কোন ইউনিভার্সিটিতে পড়ার জন্য ইউএসএ এসেছে। তিথি ওপাশ থেকে কি বলল সেটা শোনা না গেলেও আপাতত মনিটরে এতক্ষণ ধরে নির্দ্বিধায় চলতে থাকা বাইকটা ব্রেক ফেল করে বিধ্বস্ত হয়ে পড়ে আছে। পর্দায় বড় বড় অক্ষরে লেখা উঠেছে গেম ওভার। কেন জানো হুট করে ফুপিয়ে কেঁদে উঠল অরু। কাঁদতে কাঁদতে অসহায়ের মতো করে বলছে, তিথি, তুই কি ড্রাঙ্ক? এভাবে কেন কথা বলছিস? তুই কি কোনো বাজে ছেলেদের পাল্লায় পড়েছিস? বল না। ওপাশ থেকে টলতে টলতে তিথি বলল, বেশ করেছি বলেছি। তুই আমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখিস না। আমাদের ফ্রেন্ডশিপটাকে কোনো কালেই গুরুত্ব দিসনি তুই। উল্টে সবসময় আমাকে আর নীলিমাকে ইউজ করে গেছিস। এটা বল, ওটা বল, এটা জানা, সেটা জানা। কেন রে? আমি কি তোর চাকর?
তোর ইনফরমেশন কালেক্ট করাই কি আমার কাজ? তারপর সবসময় এমন ভাব করে এসেছিস যেন তুই পারফেক্ট, তুই কৃতিকুঞ্জের মালকিন, আর আমরা কি লেম? কি বলছিস এসব তিথি? তোর মাথা ঠিক আছে? খানিকটা তাচ্ছিল্য হয়েছে তিথি আবারও বলে, আরে তুই তো আসলেই কুচুরিপানা রে। আমার মাথা ঠিক আছে কি নেই সেটা জিজ্ঞেস করার তুই কে? আমি তো এই ভেবে তোকে বন্ধু বানিয়েছিলাম যে তুই অত বড় বাড়ির মেয়ে। পুরান ঢাকায় নামকরা রিয়েল এস্টেট ফ্যামিলি বিজনেস তোদের। ও মাই গড! কিন্তু তুই তো আসলে ও বাড়ির কেউই নোস, আশ্রিতা মাত্র। তোদের জন্য ওই বাড়ির একমাত্র ছেলে জায়ান কৃতিক চৌধুরী নিজ বাড়িতে পা রাখে না পর্যন্ত। তাহলে ভাব তোরা কত নীচ। আর তোর সাহস দেখে তো আমি রীতিমতো অবাক হচ্ছি, তুই কিনা নিখিল ভাইয়ের খোঁজ করছিস। তুই জানিস নিখিল ভাই কত বড় সায়েন্টিস্ট হবে? তুই তার নখের যোগ্যতাও রাখিস না ওরু। তাই তোর ভালোর জন্যই বলছি, ওনার বউ হওয়ার যে দিবা স্বপ্নটা দেখছিস না, সেটা এবার বন্ধ কর। আর যাই হোক, নিখিল ভাইয়ের মতো হাই স্ট্যাটাসের ছেলে অন্তত তোকে বিয়ে করবে না। অরু চোখ দুটো বন্ধ করে সমস্তটা শুনে গেল। এই ভয়টাই তো পেয়ে এসেছিল এতগুলো বছর ধরে। আজ এত দূরে এসেও সেই ভয় থেকে পালাতে পারলো না ও। ঠিকই মুখোমুখি হয়ে গেল তিক্ততায় পরিপূর্ণ কিছু চরম সত্তর। নিঃশব্দ শুনশান হল রুমে অরুর ফোপানির আওয়াজ শোনা যাচ্ছে স্পষ্ট। অরু কান্না ভেজা গলায় আরো একবার তিথিকে অনুরোধ করল, প্লিজ তিথি, তুই আমাকে যা খুশি বল, আমি শুনবো। শুধু নিখিল ভাইয়ের ভার্সিটির নামটা বল প্লিজ। তুই না বললে আমি আর কোনো দিনও নিখিল ভাইকে খুঁজে পাবো না। রিডিকিউলাস। ওপাশ থেকে এতটুকু শোনা গেল, তারপর শুধু কল কেটে যাওয়ার পিক পিক আওয়াজ হলো। ওরু কি হলো কে জানি, আশেপাশে কে আছে কে নেই কোনো কিছুর তোয়াক্কা না করে কল কাটতে হু করে আওয়াজে কেঁদে উঠলো। হয়তো নিজের ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে এই তিরস্কারটা মোটেই হজম করতে পারেনিও। আধারে ঢাকা বদ্ধ ঘরে সেই কান্নার আওয়াজ বড়ই ব্যথাতো শোনালো। লম্বা সিল্কি চুলগুলো পুরো মেঝে জুড়ে ছড়িয়ে আছে। দু হাত মেঝেতে রেখে তাতে নিজের ভর ছেড়ে দিয়ে অনর্গল কাঁদছে ওরও। কান্নার তোপে শরীরটা আবারও বারবার ঝাঁকি দিয়ে উঠেছে সেই তালে তালে। মৃদু রিনছিন শব্দ করছে পায়ের আটকে থাকা নুপুর জোড়া। পেছন থেকে ওর কালো মেঘের মতো ঘন চুল দেখে যে কেউ বলবে ডিজনি প্রিন্সেস রূপাঞ্জেল তার সবচেয়ে দুঃখের সময় পার করছে। কিন্তু সবার দৃষ্টিভঙ্গি তো এক নয়, ধ্যান ধারণাও এক নয়। কারো ক্ষেত্রে হৃদয়টা হয় বরফের মতো নির্জীব আর অনুভূতিহীন। সামান্য কান্নাকাটি দিয়ে সেই বরফ গলানো দুষ্কর। এই যেমন অরু কান্নাকাটির পাশের ডিভানে বসে থাকা প্রীতিকের হৃদয় ছুঁতে পারল না। ও হুট করে একটা অদ্ভুত কাজ করে বসলো। নিজের জায়গা ছেড়ে উঠে এসে অরুর হাত ধরে হাঁচকা টান মেরে ওকে জোর করে দাঁড় করিয়ে দিল। তারপর ওর হাত ধরে টানতে টানতে দরজার বাইরে বের করে দিয়ে বলল, আউট। ওরও কিছু বুঝে ওঠার আগে শব্দটা উচ্চারণ করে থাপ করে দরজাটা আটকে দেয় কৃতিক। তারপর ভেতরে গিয়ে মেঝেতে পড়ে থাকা কাগজের টুকরোটা তুলে হাত মুষ্টিবদ্ধ করে পকেট হাতড়ে ফোন বের করে কল লাগায়। আমি একটা নাম্বার ফরওয়ার্ড করেছি তোকে, এর A to Z সব ইনফরমেশন চাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। বাইরে এলোপাথারি ঠান্ডা হাওয়া বইছে। শুধু ঠান্ডা বলে ভুল হবে, মারাত্মক ঠান্ডা। আকাশটাও মেঘাচ্ছন্ন, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। এত ঠান্ডা সই অভ্যাস নেই উড়োর। তার উপর ওর পরনে কোনো শীতের কাপড়ও নেই। এক কথায় জান যায় অবস্থা। ওর একটু সময় নিজের কান্নাকাটি থামালো, তারপর দু হাত দিয়ে জোরে ধাক্কা লাগালো। কৃতিক বয়সে বড় অরুর চেয়ে অনেক বড়, তার উপর সম্পর্কটা এতটাও সহজ নয় ওদের। তাই কখনো কৃতিককে কিছু বলে ডাকেনি অরু, কিন্তু এই মুহূর্তে একটু দ্বিধা নানি ডাকতে শুরু করলো ও। ভাইয়া, কৃতিক ভাইয়া, দরজা খুলো না, আমি ঠান্ডায় জমে যাচ্ছি তো ভাইয়া। ওপাশ থেকে কোনোরূপ প্রতিক্রিয়া এলো না। এভাবে ঠিক কতক্ষণ ডেকেছে মনে নেই ওর। ডাকতে ডাকতে এক পর্যায়ে দরজার সামনে ক্লান্ত হয়ে বসে পড়ে ঠান্ডা নীল হয়ে যাওয়া অসহায় ওরও। হাইওয়ে রাস্তা ধরে এগোলে রাস্তার এক পাশে পেট্রোল পাম্প আর অন্য পাশে ম্যাকডোনাল্ডস এর বিশাল ক্যাফেটেরিয়া। এই ছোট্ট শহরটা বেশ নীরব, তার চেয়েও নীরব এই স্ট্রিটটা। যে কয়েকটা ফ্যামিলি আছে তারাও বৃদ্ধ বৃদ্ধা, নয়তো কৃতিকের মতোই একঘুয়ে মোটা কথা।
যারা কোলাহল মুক্ত নির্বিচ্ছিন্ন জীবন পছন্দ করে তারাই এই স্টেটে থাকে, নয়তো সান ফ্রান্সিসকো থেকে এতটা দূরে এমন নির্জন পরিবেশে সারাদিন কাটিয়ে দেবার মতো অযথা সময় কারোরই নেই। দুপুরবেলা হাওয়াতে ক্যাফেটেরিয়ার বেশ কিছু মানুষ আছে, তারা যে যার মতো ছাদ গোল টেবিলে বসে একটু একটু কফির শিপ নিচ্ছে আর গল্প করছে। লাল সাদা লোগোর একটা গোল টেবিলে প্রত্যয় বসে আছে, মাত্র একটা গরম কফি শেষ করলো সে। এখন একটু নিকোটিনের ধোঁয়া ছাড়ার জন্য মনটা নিষ্পিস করছে, তাই ঠোঁটের কোণে সিগারেট নিয়ে বা হাত দিয়ে দিয়াসলে জ্বালানোর চেষ্টায় আছে ও। তখনই ম্যাকডোনাল্ড লোগোর টি শার্ট পরিহিত একটা ব্রাউন স্কিন টোনের মেয়ে এসে ওর সামনে দাঁড়ালো। ঠোঁটের ভাঁজে এক গাল হাসি টেনে বলল, সরি স্যার, স্মোকিং ইজ নট অ্যালাউ। প্রত্যয় মাথা তুলে একবার চাইল, হুট করে, একদম হুট করে চোখে চোখ রাখলো, অতঃপর হারিয়ে গেল। মেয়েটা সাদা ফ্যাটফ্যাটের চামড়া নয়, বরং দুধে আলতা রঙের মায়ায় ভরা চেহারা তার। প্রশস্ত হাসিতে স্নিগ্ধতা যেন উপচে পড়ছে ওর। জাগর জাগর চোখ, কোনো কৃত্রিম সৌন্দর্য নেই। চোখের নিচের সূক্ষ্ম ডার্ক সার্কেলটাও তার সৌন্দর্যের সামিল। প্রচণ্ড ঠান্ডায় ক্যালিফোর্নিয়ার মানুষের যখন দিনাতিপাত করা দুষ্কর, ঠিক তখনই প্রত্যয় আবিষ্কার করলো এক অজানা উষ্ণতায় চেয়ে যাচ্ছে। নিষ্প্রভ চোখে তাকিয়ে থাকতে থাকতে ঠান্ডা হাওয়ায় ওর চোখের কোণে জল জমে গিয়েছে। তাও মনে হচ্ছে এটা শীত নয়, বসন্ত। এটা বরফ গলা হাওয়া নয়, বরং বাসন্তিক মন মাতানো হাওয়া। লোকটা একদিনে তাকিয়েছে দেখে এইবার একটু ইতস্তত হয়ে হাত নাড়ালো অনু। হ্যালো স্যার। প্রত্যয়ের ধ্যান ভেঙে যায় ও তৎক্ষণাৎ হুড়মুড়িয়ে সিগারেটটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। থ্যাংক ইউ স্যার। মুখে এক চিলতে সুশ্রী হাসি ছুড়িয়ে রেখে অনু চলে যায় অন্য কাস্টমারদের কাছে। প্রত্যয় বলতে চাইল, তুমি এমন করে আর কারোর সামনে হেসো না অপরিচিতা। তোমার এই মনোমুগ্ধকর হাসিটা আমি কেবল একাই উপভোগ করতে চাই। কিন্তু ও পারলো না। তার আগে অন্য পাশ থেকে তর্কাতর্কির আওয়াজ ভেসে এলো। প্রত্যয় খেয়াল করলো ওরা অনুকে কিছু বলছে। ভারী শরীরে গুন্ডা মতো একটা সাদা চামড়া লোক, দেখেই মনে হচ্ছে টাল হয়ে আছে। স্মোকিং না করতে বলায় লোকটা ভীষণ চটে গিয়ে অনুর উপর অযথা ইংরেজিতে গালাগাল করছে। এক কথায় দু কথায় সব মানুষ জড়ো হয়ে গিয়েছে ওদের কাছে। ক্যাফেতে এই মুহূর্তে অনু আর ওর শিপমেট জেডি ছাড়া কর্তৃপক্ষের কেউ নেই। তার উপর অনু দুদিন হলো জয়েন করেছে, মাত্র কিভাবে কি সামাল দেবে কিছু বুঝে উঠতে পারছে না ও। এক পর্যায়ে লোকটা রেগে মেগে গরম কফির মগটা ছুঁড়ে মারে অনুর দিকে। আকস্মাৎ ঘটনায় চোখ জোড়া খিচে বন্ধ করে নিল অনু। 1 সেকেন্ড 2 সেকেন্ড করে প্রায় 30 সেকেন্ড অতিবাহিত হয়েও যায়। শরীরের চামড়ায় গরম বিভৎস কোনো কিছু অনুভব করতে পারলো না ও। ব্যাপারটা কি হলো বুঝে উঠতে ভয়ে ভয়ে চোখ খুলে অনু দেখতে পায় একটু আগের সিলভার কালার শার্ট পরিহিত সেই লোকটা ওকে নিজের বাহুতে আড়াল করে চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। তার মানে কফিটা কি ওনার শরীরে পড়লো? হাই হাই। অনু ব্যস্ত হয়ে কিছু বলতে চাবে, তার আগে এই লোকটা ওর দিকে একরাশ মায়া চোখে তাকিয়ে বলল, আর ইউ ওকে? রিমঝিম বৃষ্টি আর বাজ পড়ার ভয়ানক শব্দ কানে আসতেই ঘুম ছুটে গেল কৃতিকের। হাত দিয়ে নিজের চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে উঠে বসলো ও। ঘড়িতে তখন বিকেল 4টা। তখন অরুকে বাইরে রেখে এসে কাউচে শুয়ে কখন যে ঘুমিয়ে গেছিল টেরও পায়নি ও। অরু কথাটা মাথায় আসতে নিজের চুল খামচে ধরল কৃতিক। ও নো, মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। মেয়েটা ঠিক আছে তো? এক মুহূর্ত অপেক্ষা না করে ছুটে গিয়ে দরজা খুলে দিল কৃতিক। দরজার সামনে দু হাঁটুতে মুখ গুজে বসে আছে অরু। চেতনা আছে কি নেই বোঝা যাচ্ছে না। বিদ্যুৎ গতিতে থরথর করে কাঁপছে ও ছোট্ট শরীরটা। সেই সাথে জোর তালে নিঃশ্বাস ফেলছে দেখে মনে হচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মাত্রাতিরিক্ত ঠান্ডায় ফ্যাকাশে নীল বর্ণ ধারণ করেছে পুরো শরীর। অরুর এই অবস্থা দেখে আড়ালে দীর্ঘশ্বাস ত্যাগ করলো কৃতিক। তারপর আলগোছে বাচ্চাদের মতো করে নেতিয়ে পড়া অরুকে দু হাতে তুলে নিল নিচের কোলে। ওর শরীর স্পর্শ করতে চমকে উঠে কৃতিক। বরফের মতো ঠান্ডা হয়ে আছে শরীর। আরেকটু দেরি করে দরজা খুললে কি হতো কে জানে।
একটানা 7 দিন তীব্র জ্বরের দাবদাহ আর সর্দি কাশির মতো বিদঘুটে অসুস্থতায় ভুগে, তবেই সেদিন সারা বেলা বাইরে থাকার পাঠ চোকালো ওরও। এখন জ্বর নেই মোটেই। গত কয়েকদিনের থেকে আজ শরীরটাও বেশ হালকা লাগছে, তবে খুসখুসে কাশিটা যেন পিছু ছাড়ছেই না। দিনের বেলা যেমন তেমন রই সই হয়, কিন্তু রাত হলে যেন কাশি 14 গুষ্টি এসে ওর ঘুম হারামি করে দেয়। সাথে কি আর ওরু এটাকে বিদঘুটে রোগ বলে? আজ মনে হচ্ছে একফালি রোদ উঠেছে পূর্ব আকাশে। ওরু উঠে গিয়ে জানালার পর্দা সমেত কাজ সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে বরফ শীতল ঠান্ডা হাওয়া নাক চিরে ভেতরে প্রবেশ করলো ওর। রোদের তাপ যতটা মনে হচ্ছিল ততটা গাঢ় না। মুখ ভার করে আবারও জানালার কাছ টেনে দিল ওরু। মনে মনে ভাবল, এই ঠান্ডা বাতাস লেগে যদি আবারও জ্বরটা ফিরে আসে, তাহলে আবার নির্ঘাত মেরে আলুর দম বানিয়ে দেবে। তবে পর্দাটা আর টানল না। রুমের কোণ থেকে একটা বার স্টুল টেনে নিয়ে গালে হাত দিয়ে বসে পড়ল জানালার মুখোমুখি। প্রকৃতির আবহমান উত্থান পতন দেখতে দেখতে যখন ভাবলেশীন হয়ে পড়ে অষ্টাদশীর উদাসী মন, তখনই রুমের বাইরে হাতের আঙুল দিয়ে দরজাটায় টক টক আওয়াজ তুলে কড়া নাড়ে অষ্টাদশীর মনে গ্রিক গড খ্যাতি প্রাপ্ত সুদর্শন যুবক। ওরু পেছনে ঘুরল, তৎক্ষণাৎ দেখল পুরো ফর্মাল ড্রেস আপে সব পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে কৃতিক। চুলগুলো আজ এলোমেলো নয়, বরং হেয়ার জেল দিয়ে পরিপাটি করা। সফেদ শার্টের উপর নেভি ব্লু কোটি আর গ্রে রঙের রিস্ট ওয়াচে তাকে অসম্ভব মানিয়েছে। অবশ্য এটা নতুন কিছু নয়। প্রথম 2 দিন বাড়িতে সারাক্ষণ গেম খেলে কাটালেও গত সপ্তাহ ধরেই প্রতিদিন রেডি হয়ে কোথাও যায় কৃতিক। ওরু জানে না কৃতিক কোথায় যায়, আর জানতেও চায় না, কারণ ওরুর চোখে কৃতিক একজন নির্দয় মানব। কতটা অমানুষ হলে একজনকে এমন প্রতিকূল আবহাওয়ার ঘর থেকে বের করে দিয়ে ঘুমিয়ে যেতে পারে মানুষ, ভেবে পায় না ওরু। আর না কৃতিকের কাছে এর কোনো জবাব আছে। এই লোক বেপরোয়া স্বভাবে, জানতো ওরু, তাই বলে এতটা, তাও বিনা কারণে। এখনও সেসব কথা ভাবলে মাথাটা জ্বলন্ত লাভায় টকবক করে উঠে ওরুর। দ্বিতীয়বারের মতো কৃতিকে দরজায় টোকা দেওয়ার আওয়াজ পেয়ে সম্মোহন ফিরে পেল ওরু। তবে কোনো কথা না বলে শুধু জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করলো কৃতিকের দিকে। জবাবে নিজ পকেটে হাত গুজে রেখে একটানা কয়েক মিনিট নিষ্প্রভ তাকিয়ে রইল কৃতিকও। কৃতিকের চোখ নিষ্প্রাপ, তবে তাকালে মনে হয় কথাদের রাজ্য। এ চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। ওরুও পারল না চোখ নামে সংশয় বোধ করলো, তারপর বাধ্য হয়ে জিজ্ঞেস করেই ফেলল, কিছু বলবেন? না। সশব্দে কথাটা বলে দ্রুত স্থান ত্যাগ করে চলে গেল কৃতিক। অজ্ঞাত ওরু কিছু না বুঝে সেদিকে তাকে বিড়বিড়িয়ে পড়ল, এই লোকটা এমন কেন? ভারী অদ্ভুত। অবসেশন? মানে ঘোর। হ্যাঁ ওটাই, তুই আমার প্রতি অবসেসড অর্ণব, আর কিছু নয়। অযথা নিজের মূল্যবান সময় নষ্ট করিস না। আমার জীবনটা পদ্ম পাতার জলের মতোই, আজ আছি কাল নেই। দেখা গেল নিজ বাবার হাতেই। বাক্যটুকু আর শেষ করতে পারল না এলিসা। তার আগেই ফোনের ওপাশ থেকে কড়া গলার শ্বাসে উঠল অর্ণব, চুপ করবি এলিসা? এই এক বাসি গল্প শুনিয়ে শুনিয়ে আর কতদিন দূরে সরিয়ে রাখবি আমাকে? যেদিন নিজ চোখে দেখবি সেদিন বুঝবি আমি কোনো বাসি কিংবা বেহুদা কথা বলছি না। যেদিন দেখবো সেদিন তুই একা থাকবি না, আমরা 3 জনই তোর সাথে থাকবো। নিজেকে এতটা হেল্পলেস ভাবার কিছুই নেই। আমার জন্য তোরা কেন বিপদে পড়তে যাবি? অর্ণব শীতল কণ্ঠে বলল। তুই আর আমরা কি আলাদা বল? এলিসা জবাব দেয় না। এই অর্ণবটাকে বুঝিয়ে বুঝিয়ে হয়রানও নিজেই। কাজের কথা বলতে গেলেও ঘুরিয়ে ফিরিয়ে প্রেম টপিকে চলে আসে। আশ্চর্য। কিন্তু অর্ণবী বা কি করবে? ভালোবাসা তো আর পরিস্থিতি বুঝতে চায় না, আর না মানতে চায় কোনো বাধা। নইলে এলিসার মতো নামকরা পকার প্লেয়ারকে কেন ভালোবাসতে গেল ও? দুনিয়াতে আর কি কোনো ভালো মেয়ে ছিল না? একটা দীর্ঘশ্বাস ছেড়ে এলিসা শুধায়, এখন কোথায় আছিস? গাড়িতে। আজকে ইউএসএ থেকে ফিরলাম। এর মধ্যে কৃতিক আবারও কারোর ডিটেলস চাচ্ছে, ওটা বের করে দিয়ে এখন বাসায় যাচ্ছি। তোদের জন্য আমার ডিটেকটিভ এজেন্সির জবটাও আর বৈধ থাকলো না। দ্য গ্রেট হ্যাকার অর্ণব সায়ন্ত যদি বেস্ট ফ্রেন্ড হয়, তবে ফ্রেন্ড উইথ বেনিফিট কে না চায় বল? অর্ণব উচ্ছ্বাসিত গলায় বলল, চল না আজ সিনেমা হলে গিয়ে ফ্রেন্ডস উইথ বেনিফিট মুভিটা দেখে আসি। শুধু আমি আর তুই। হেভি রোমান্টিক মুভি। আমি 10 বারেরও বেশি দেখেছি।
তুই একটা নষ্ট। বিরক্ত হয়ে কল কেটে দিল এলিসা। এই ছেলের সারাক্ষণ মাখো মাখো ভাব। কি করে এত নাম করা হ্যাকার হলো ও? তৎক্ষণাৎ ভাবনা সুতে টান পড়লো ওর। অযাচিত মন বলল, ওয়েট, কীর্তিক কার ডিটেলস চাইলো অর্ণবের কাছে? নতুন করে আবার কার সাথে ঝামেলা পাকাতে চাইছে ও? গৌরীঘাটের ঠিক সন্ধ্যে 7টা। কৃতিক মাত্রই বাড়িতে এসেছে। বেশভূষা দেখে মনে হচ্ছে বাইক রাইডিংয়ে গিয়েছিল সে। পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে হলরুমের মধ্যখানে পা রাখতেই দুপা নিজ গতিতেই থেমে গেল ওর। ভেতরে ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ল অজানা লাভজোট। সেখানে কিছুক্ষণ একইভাবে দাঁড়িয়ে থেকে ধীর পায়ে এগিয়ে এলো সবচেয়ে কর্নারের কাউচের দিকে। ঘাটটা সামান্য কাত করে মুখে একটা বাঁকা হাসি ঝুলিয়ে রেখে দেখতে লাগলো ঘুমন্ত মেয়েটাকে। এই মেয়েটা ওর চেনা, খুব চেনা। যেখানে মেয়েদের প্রতি তীব্র অনীহা ওর, সেখানে এই হাঁটুর বয়সী মেয়েটার প্রতি অদম্য আসক্তি। অথচ এই অনুভূতিগুলোকে কত বছর ধরে অস্বীকার করে যাচ্ছে ও। খুব সন্নিকটে একজনের উপস্থিতি স্পষ্ট, অথচ তখনও হলরুমের নরম গদিতে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে ওরও। গভীর ঘুমিয়ে তলিয়ে থাকায় জামা কাপড়ে হদিস নেই। প্লাজো টি শার্ট দুটোই জায়গা থেকে সরে গিয়ে শরীরের অর্ধেকাংশ উন্মুক্ত। হলরুমে জ্বালিয়ে রাখা বিস্তর ফকফকে সাদা আলোয় সে সব কিছুই কৃতিকের চোখে দৃশ্যমান। ও নাচাইতো এক ঝলক পা থেকে মাথা অবধি পরক করলো ওরুকে। হুট করে কেমন ঘোর লেগে এলো দু চোখে। নেশাগ্রস্তের মতোই চোখ দুটো ঝাপসা লাগছে ওর। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসছে। বারবার জিভ দিয়ে শুকনো অধর ভিজে যাচ্ছে। চোখের সামনে শুয়ে থাকা অরুর লতানো নারী দেহের ভাঁজগুলো বড্ড আকর্ষণীয় লাগছে কৃতিকের চোখে। বয়সের তারতম্য, সম্পর্কের জটিলতা, সব কিছু কয়েক মুহূর্তের জন্য ভুলতেই বসেছে দ্য গ্রেট পার্সোনালিটি খ্যাত জায়ান্ট কৃতিক চৌধুরী। মেয়ে মানুষের নাকি তার অ্যালার্জি। ইউনিভার্সিটির টিচার থেকে স্টুডেন্ট সবাই তো এটাই জানে, কিন্তু এখন এই মুহূর্তে এমন কেন হচ্ছে? 8 বছর আগের তৈরি হওয়া প্রণয়া শক্তি কেন বা হুট করে মাথা চাড়া দিয়ে উঠেছে? তাহলে কি কৃতিক অরুকে নয়, বরং নিজ অনুভূতিকে ঘৃণা করে? সৎ মায়ের মেয়ের প্রতি এতটা দুর্বলতা কোনো সমাজই মেনে নেবে না। বাঙালি সমাজ তো একদমই নয়। তাই তো নিজে বাঙালি হয়েও বাঙালিদের প্রতি এত এত রাগ ওর। ভালোবাসে আবার সমাজ কিসের? ধর্মে যার প্রাধান্য আছে সমাজ তার স্বীকৃতি নেই কেন? ভেবে পায় না কৃতিক। এই মুহূর্তে ভাবতেও চায় না কোনো কিছু। ওর চোখে পৃথিবী এখানেই থমকে গিয়েছে। পায়ে পায়ে এগিয়ে গিয়ে ওরু শিউরে ধপ করে বসে পড়ে কৃতিক। ফ্লোরে উড়ো ঝুড়ো হয়ে পড়ে থাকা লম্বা চুলগুলোর দিকে এক পলক গভীর দৃষ্টিতে তাকিয়ে ওর কানের কাছে এসে হিসিয়ে কৃতিক বলে, আবার কেন ফিরে এলি এই আতপোড়া জীবনে? বাকিটা পুড়িয়ে দিতে। তারপর একটা কপট হাসি খেলে গেল কৃতিকের ছোটের করে। মুখটা আরো একটু সামনে বাড়িয়ে একই সুরে বলল, এবার যদি সত্যি তোর আসক্তি থেকে নিজেকে সামলাতে না পারি তাহলে বিশ্বাস কর তুইও পড়বি। আমার দহনে পোড়াবো আমি তোকে। এখন তো ছোট নেই, তাহলে তুই কেন বেঁচে যাবি? এবার আর আমি একা নই, আমরা দুজনে মিলে প্রণয়াসক্ত হব।